যে বানিয়েছে সে না দিলে তো খাওয়া যাবে না। সংকোচে এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা কাপা স্বরে বলল। আপনি বসুন, আনছি, প্লিজ সিট। ইহান কি মনে করে বসে পড়ল। তার লোভী মন চাইছে না এখান থেকে উঠতে, একটুও চাইছে না। বসে পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছে। শুদ্ধ ও সরু চোখে ইহানকে দেখে বলল, এভাবে পা নাচিও না আঙ্কেল, এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বকবে। ইহান হেসে পা নামিয়ে নেয়, দুষ্টুমি করে বলে, তাই নাকি? তাহলে তো নামতেই হয়। আমার একটু ইচ্ছে নেই তোমার মামার বকা খাওয়ার। প্রেরণা রান্নাঘরে ঢুকেছে। ইকরি মিকরিকে সুন্দর মতন আরাম করতে দিয়ে শুদ্ধ ইহান আঙ্কেলের ঠিক পাশেই বসে মাম্মার ফোনটা হাতে নিল। একটা গেম সে অসম্পূর্ণ রেখেছিল, ওটা খেলবে। ফোনটা গরম হয়ে প্রায় অকেজো হয়েছে। স্ক্রিনে আঙ্গুল চালালে কাজ করছে দেরিতে। অধৈর্য শুদ্ধ দ্রুত আঙ্গুল চালায় এলোপাথারি। ওর এলোপাথারি ছোঁয়ায় হঠাৎ ফটো গ্যালারি সামনে আসে, আর সেখানে একটা ছবি। ইহান এতক্ষণ মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ কারবার দেখছিল। আচমকায় তার দৃষ্টি একেবারে স্থির হয়ে যায় ফোনের স্ক্রিনে, এবং আচমকায় শুদ্ধর হাত থেকে থাবা মেরে নিল ফোনটা। শুদ্ধ কেঁপে উঠল। ইহান চোখ বড় বড় করে ছবিটা কিছুক্ষণ দেখলো, শ্বাস ফেললো বড় বড়। অতঃপর শুদ্ধর দিকে তাকিয়ে অস্ফুটে বলে, এই লোকটাকে চেনো তুমি? শুদ্ধ উপর নিচে মাথা ঝাঁকায়। হাঁসফাঁস করে ওঠে ইহান। ঢোক গিলে নিয়ে বলে, কে? বাবা। রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়েছিল, যদিও প্রেরণার মনোযোগ ছিল এদিকটাতে। ইহান আর শুদ্ধর কথোপকথনে হঠাৎ যখন তার মস্তিষ্ক ধাক্কা খেল, হাতের পেস্ট্রি সহ বাটিটা কিচেন কেবিনেটে রেখে দ্রুত পায়ে হেঁটে এসে চোখ বড় বড় করে দেখতে লাগলো ইহানকে, দেখতে লাগলো ইহানের হাতের ফোনটা। ইহান বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। প্রেরণা সংকোচের সহিত এগিয়ে এসে নিজের ফোনটা নিয়ে নেয়। নিস্তব্ধতা কাটছেই না, নীরবতা খুব ভারী ঠেকছে দুজনার মাঝে। ইহান আচমকায় বড় বড় শ্বাস ফেলে শুদ্ধর মুখের দিকে তাকায়। তার মাথা কাজ করছে না। কম্পমান এক হাতে শুদ্ধকে টেনে মুখোমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রেখে দরাজ গলায় বলল, তোমার পাপার নাম কি? মোহাম্মদ শওকত ওয়াসিদ শরীফ। ঠোঁট নেড়ে আধো আধো স্বরে শুদ্ধ জবাব দিতে ইহান তার হতবাক দৃষ্টি ফেলে প্রেরণার মুখ বিবরে। প্রেরণা প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছে আচমকা অদ্ভুত আচরণ করে ওঠা লোকটাকে। বুকের মাঝে কেউ হাতুড়ি পেটা করছে। ইহান হঠাৎ টের পেতে শুদ্ধকে মিশিয়ে নেয় নিজের সাথে। হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে ওর। পোড় খাওয়া শরীরটা কাঁপছে মৃদু। প্রেরণা অস্ফুটে বলল, কি হচ্ছে? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে দেখতে থাকে বিস্মিত আর আবেশিত দৃষ্টিতে। ছয় শুদ্ধর গাল, ছুঁয়ে দেয় শুদ্ধর চোখের পাতা, শুদ্ধর খাড়া নাক। আরে আরে, কি আশ্চর্য, এত মিল! হ্যাঁ তাই তো, ওয়াসিদ স্যার ছোট হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, যেন ছোট ওয়াসিদ স্যার। ইহান, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? প্রেরণার উৎকণ্ঠায় জর্জরিত প্রশ্নে জবাব না দিয়ে ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে পাগলের মতো চুমু খায় শুদ্ধর দুই গালে। শক্ত দুটো হাত কাঁপছে। ওই হাতে শুদ্ধর গাল চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে কাপা গলায় বলে, তুমি জুনিয়র ওয়াসিদ শরীফ? শুদ্ধ ইহান আঙ্কেলকে ঠিক বুঝতে পারছে না। ওর বিস্মিত চোখ জোড়া মাকে দেখে প্রেরণা এগিয়ে যেতে ইহান চোখ তুলে তাকায়। হঠাৎ করে পাল্টে গিয়েছে ইহানের চোখের রং। এর কারণ জানে না প্রেরণা। ইহান ঢোক গেলে নিজেকে সংযত করে বলে ওঠে, ইন 2044 তিব্বত কান্দি মিশনে আমি ছিলাম ওয়াসিদ স্যারের সাথে। হঠাৎ করে কেমন মুখটা বোকা বোকা হয়ে যায় প্রেরণার। ইহান দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, নিজের ছটফটানি দমিয়ে রেখে বিস্ফোরিত চোখে প্রেরণার পা থেকে মাথা দেখে। হঠাৎ তার কানে বাজে একজন লোকের কণ্ঠস্বর। সে বলছে, জানো তাজওয়ার, আমি এই মিশনটা শেষ করে অবসরে যাব। কেন স্যার? 37-এ আপনার দেশের সেবা শেষ? হেসেছিল সে, বলেছিল, ডোন্ট টেক দিস সিরিয়াসলি। আসলে মনটা বারবার ছোট হয়ে যায়, বুঝলেই। তোমার ম্যাম খুব স্ট্রাগল করেছে জীবনে। এক দেখায় ভালো লাগা, ভালোবাসাতে তাকে নিজে করেছি, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় তার সঠিক মর্যাদা আমি দিতে পারি না। এই এত দূরে থাকি, বছরে কটা দিন পায়। তার স্ট্রাগল আর শেষ হয় না। ছোটবেলা থেকেই করছে, এখনও করছে, আর ভবিষ্যতেও করতে হবে হয়তো। আসলে নিজের খেয়াল খুশিতে অমন একটা অসহায় মেয়েকে জীবনে জড়ানোটাই ভুল হয়েছে। তার অসহায়ত্ব আর কমাতে পারিনি আমি। ইটস ওকে স্যার, আমি নিশ্চিত ম্যাম আপনাকে নিয়ে গল্প করে আপনি কোনো গ্লানি রাখেন না। আর এই মিশন শেষে আপনার উচিত হবে ম্যামকে বছরখানেক সময় দেওয়া। বেশ লম্বা সময় ধরে ভুগিয়েছেন, এবার ম্যামের আসলেই খুব ধৈর্য। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। ইহান সেই দৃষ্টি নামায় মেঝেতে। কানের কাছে আবারও কেউ হৈ হৈ করে বলে উঠল, তোমার ম্যামের নাম নীলিমা। এই নামটা আমি দিয়েছি এবং এটাই নাম তার। কি বললেন?
প্রেরণা প্রশ্নটি করে ওঠে নির্লিপ্ত ভঙ্গিতে। ইহান লম্বা শ্বাস ফেলে চুপচাপ বসে শুদ্ধকে কোলে টেনে নেয়। আবারও 2 গালে চুমু খেয়ে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, তুমি অসিত শরীফের অংশ? আরে বাচ্চাটা, আর বাচ্চাটা? কথা জড়িয়ে যাচ্ছে ইহানের। প্রেরণা এমনিতে খুবই শক্ত গোছের মেয়ে। হুটহাট ওয়াসিতের কথা মনে পড়লে সে ভাঙে না, তবে আজ ব্যতিক্রম। সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনার শিকার তারা দুজন। অবাক বিস্ময়ে সামনের মানুষটাকে দেখে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কোন ক্যান্টনমেন্ট? কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, ক্যাপ্টেন মোহাম্মদ তাজওয়ার মির্জা। এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা, আর ইহান নিমেষহীন ভঙ্গিতে দেখছে ভদ্রমহিলাকে। ইহান শুধু দেখছে, সে হাসতে পারছে না নিজের দুর্ভাগ্যের উপর। এভাবে হোঁচট খাওয়ার কথা ছিল তার, এইভাবে এতটা নির্মমভাবে। দুহাতে মুখ ঢেকে প্রেরণা আবার হাত দুটো সরায় দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। ইহান শক্ত হাতে শুদ্ধকে জড়িয়ে রেখে প্রেরণাকে বলে ওঠে, রাষ্ট্রীয় সম্মান নিতে আসেনি কেন? তাহলে অন্তত ছবি থাকতো, আমি চিনতাম। চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে প্রেরণার। বলল, আমার চাচা শ্বশুরের আর চাচা তো দেবররা গিয়েছিল, শুধু 13 দিনের বাচ্চা ছেলে ছিল। আমি অবচেতন ছিলাম দিনের পর দিন। ইহানের দৃষ্টি যেন নামতেই চায় না সমুদ্র নীলার ভেজা দু চোখ থেকে। এই সেই তার স্যারের একান্ত নীলিমা। ওয়াসিস স্যার কি ভীষণ জেলাস ছিলেন তার স্ত্রীর ব্যাপারে। জনসম্মুখে নামটা অবধি উচ্চারণ করতেন না, বলতেন, আমার বউয়ের নামটাই জীবনী শক্তিতে ভরপুর, জানো? ওর নামটা বারবার যখন আমি উচ্চারণ করি, নিজে ভীষণ প্রেরণা খুঁজে পাই লাইফে। জুনিয়ররা এটা নিয়ে ভীষণ দুষ্টামি করত মেজর ওয়াসিদ শরীফের পিঠে পিছে। আজ ইহান টের পাচ্ছে ওয়াসিদ শরীফ তার স্ত্রীকে নিয়ে কেন এত জেলাস থাকতেন। মাথা কাজ করছে না ইহানের, এক হাতে চুল টানছে, বারবার ঢোক গিলছে। হাঁপাতে হাঁপাতে প্রেরণা বলে উঠল, ওই শেষ 3 দিন আমার সাথে যে যোগাযোগ বন্ধ করেছিল লোকটা, ওই 3 দিন আপনি ছিলেন সাথে, তাই না? উপর নিচ মাথা ঝাঁকায় ইহান। বলে ওঠে, সবসময় আমরা ওই মিশনের ট্রিটমেন্টে ছিলাম। এইবার ডুকরে কেঁদে ওঠে প্রেরণা, চেঁচিয়ে ওঠে, উনি কি ওনার ছেলেকে দেখতে চেয়েছিলেন? ওনাকে না আমি ঠিক নামটাও ঠিক করে জানি না ওনার। উনি কি খুব দেখার ইচ্ছে পোষণ করেছিলেন? আচ্ছা, ওনার কোথায় কোথায় লেগেছিল? শুনেছি একটা হাত নাকি ছিল না। বলতে বলতেই মেঝেতে হাত পা ছড়িয়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে প্রেরণা। ইহানের চোখ দুটো ঝাপসা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুহাতে মুখ চেপে ধরে শ্বাস নিয়ে বলে ওঠে, উনি আপনার কথা বেশি বলছিলেন ছেলের জন্য বাঁচতে। ওর মাঝে সে আছে। থামছে না প্রেরণা, চেঁচাচ্ছে, ওই লোকটা বেশি হিরোইজম দেখাতে গিয়েছিলেন, তাই না? স্বার্থপরের মতো আমাদের কথা ভাবেনি, তাই বলুন। শান্ত হতে পারছে না প্রেরণা। ইহান বুকের সাথে চেপেই ধরে থাকে শুদ্ধকে। শুদ্ধ ভয় পাচ্ছে দেখে ওকে ফোনটা দিয়ে প্রীতমদের রুমে পাঠিয়ে দিয়ে চুপচাপ এসে মেঝেতেই বসে ঠিক প্রেরণার পাশে। হাত বাড়িয়ে পারছে না প্রেরণার চোখের পানি মুছতে, হাতটা আটকে দিচ্ছে কারো বলিষ্ঠ কণ্ঠস্বর। তাজওয়ার, এই মিশন শেষ করে তোমার ম্যামকে নিয়ে আমি ট্যুরে যাব মালদ্বীপে। আমার ছেলেটার পৃথিবীতে আসার অপেক্ষায় আছি। ইহান অসহায়ের মতো তাকিয়ে থাকে। চোখের সামনে সেই অন্ধকার 3 দিন ভেসে ওঠে, ঝাপসা থেকে গাঢ় হয়। ততটাই যন্ত্রণাদায়ক হয় সেই দৃশ্য। 2044 22 এপ্রিল তারিখটাকে মার্ক করে ইহান বেরিয়ে যায় টেন্ট থেকে। যুদ্ধবিরতির 24 ঘন্টায় শুধুমাত্র ঘন্টা 3 ঘুমিয়ে শরীরটাকে সান্ত্বনা দিয়েছে শুধুমাত্র। আজকের রাতটা জ্যোৎস্না। এই এত উৎকণ্ঠার মাঝেও বাইরে জ্যোৎস্নায় স্নান করছে এক ঝাঁক সৈন্যদল। বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনী থেকে ওরা পরিকল্পনা করছে পরবর্তী অ্যাটাকের। ওপাশ থেকে প্রস্তুত চীনা সৈনিক, যারা তিব্বতের দখলদারিত্ব পেতে মরিয়া। ইহান কিছুক্ষণ বাইরে পায়চারি করে আড্ডায় অংশ না নিয়ে ঢুকলো টেন্টে। ঢুকে স্যালুট ঠুকলো। ঘুরে দাঁড়ালো মেজর শওকাত ওয়াসিদ শরীফ, শক্ত দৃঢ় চোয়ালের এক আভিজাত্যশীল পুরুষের অহংকার যার নাকের ডগায়। স্মিত হেসে জবাব দেয়, তাজওয়ার, যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক। অস্ত্র আমি আর তুমি দুজনে তুলি সমানভাবে, কেউ বেশি কেউ কম নয়। ইহান হালকা হেসে ভেতরে ঢুকলো, বলল, স্যার, ম্যামের সাথে যোগাযোগ করতে হবে। নেটওয়ার্ক কানেকশন পুরোটা অফ করে রাখা। আপনি কাট দিন, আমি টিম পাঠাই নেপালে। আজ রাত তো আমি থাকবো ফিল্ডে। ওর কথা গায়ে মাখলো না ওয়াসিদ শরীফ, উল্টো বলল, ইউ ক্যান অ্যাড্রেস হার ভাবি। নো স্যার, ম্যাম ইজ মাই কমফোর্ট জোন। ইহান জবাব দিল, ক্যাপ্টেন তোষার সাথে সম্পর্কটা কি জাস্ট এমনই নাকি প্ল্যান আছে? লাজুক হেসে ইহান বলল, এই মিশন শেষ করে আংটি পরে রাখবো স্যার। বাইরে গুঞ্জন। ওয়াসিদ দৃষ্টি ফিরিয়ে বলল, যুদ্ধবিরতি পেয়ে সবাই আমোদ করছে নাকি? স্যার, করুক। একজন সোলজারের কাছে অস্ত্র থাকার মতো জরুরি একটি ব্যাপার হচ্ছে ফুরফুরে মন থাকা। বার্নার্ডসের আর্মস অ্যান্ড দ্য ম্যানে ক্যাপ্টেন ব্লান্টসলির মতো, এটা আমার হাইপোথেসিস।
যাও, আনন্দ করো যেটুকু সময় পাচ্ছ। নো স্যার, ইটস ওকে। টানটান হয়ে জবাব দেয় ইহান। শওকত হেসে বলল, আমিও তোমার মতো ছিলাম, খুব প্রফেশনাল। ইভেন এতটাই প্রফেশনাল ছিলাম যে সিনিয়রদের ভদকা সার্ভ করাটাও দেশ সেবার অন্তর্ভুক্ত মনে করতাম। পরে শুধরেছি। শোনো, যুদ্ধক্ষেত্রে তোমাকে সিনিয়র নয়, ভাবতে হবে তোমার কর্তব্য নিয়ে, যার জন্য তুমি অস্ত্র তুলেছ। যাও এখন। ডিফেন্সে অহেতুক বাধ্যতার স্বভাব থেকে যতক্ষণ না পর্যন্ত বেরুবে ততদিন কিচ্ছু হবে না। আজ গ্রেনেড নিয়ে রেডি থাকবো, তবে মনে হয় না ওরা আক্রমণ করবে। আমেরিকার সাথে গোলটেবিল বৈঠকে বসেছে জাতিসংঘ। এই সময়টিতে চীন কোনো বোকামি করবে বলে মনে হয় না। প্রেরণা মাথা তুলে তাকায়, কান্না থামিয়ে ইহানকে দেখতে থাকে। ইহান একটু থেমে যেতে প্রেরণা বলে ওঠে, উনি কেন গ্রেনেডে হাত দিয়েছিলেন? এটা তো ওনার কাজ ছিল না, কেন হাত দিয়েছিলেন? আর সবাইকে বাঁচাতে খবরে তো সেসব কথাই ফলো হয়েছিল। আমি শুনতে চাই, বিস্তারিত শুনতে চাই আমি। ফাঁকা ঢোক গিলে নেয় ইহান। ভদ্রমহিলার জানতে হবে, এটা তার অধিকার। ধীরে ধীরে বলল, সেদিন চীনের কিছু সৈনিক যুদ্ধের নিয়ম তোয়াক্কা না করে আমাদের রেজিমেন্টে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্যারের কমান্ডে গ্রেনেড ফায়ারিং চলছিল। আর্টিলারি কোরের অফিসে ছিলাম আমরা 3 জন, আমি, সাদমান এবং এক নেপালি সৈনিক। আমার টান ছিল তখন। ওদের অতর্কিত ছোড়াগুলি আমার হাতে লেগে ফায়ারিংয়ের জন্য পিন খুলে ফেলা, রেডি টু ফায়ার। গ্রেনেড হাত থেকে পড়ে যায় ভুলবশত। আর তারপর একটু দম নিয়ে নেয় ইহান। কাঁপছে তার চোখের পাতা। বলে, আর কিছু বলতে পারছে না ইহান। প্রেরণা নিস্তেজ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কজন সোলজার ছিলেন আপনারা? 18 জন। অবুজের মতো কেঁদে উঠে প্রেরণা। চেঁচিয়ে উঠে, আর কেউ ছিল না? শওকত ওয়াসিয়াতি ছিল? ওর কান্নায় গুমোট হয়ে উঠেছে গোটা লিভিং রুম। ওর কান্নায় হঠাৎ এক ফোঁটা জল ইহানের চোখ থেকেও পড়ে ভুল করে। অস্ফুটে বলে, হ্যাঁ, শুধুমাত্র সাকোয়াত ওয়াসিতই ছিলেন। বুকে হাত চেপে কেঁদে যাচ্ছে প্রেরণা। ইহান বাকিটা বলে না ওয়াসিদ কতটা তর্পে ছিল। ইহান শেষ সময়টিতেও ওয়াসিদকে ধরতে পারেনি। একজন সোলজার হিসেবে পাশে সহযোদ্ধার লাশ ফেলে রেখে তাকে অস্ত্র চালাতে হয়েছিল। ওই মিশনে 2টি গুলি বুকেও লেগেছিল ইহানের। বাঁচার আশা ছেড়ে দিয়ে পড়ে গিয়েছিল মাটিতে, কিন্তু সে বেঁচেছে। কাপুরুষেরা বেঁচে থাকে, তাই হয়তো বেঁচেছে। সময় গড়ায়। ইহান সামলে নেয় নিজেকে। প্রেরণাকে বলল, স্যারের লাশ দেখতে দেয়নি আপনাকে, তাই না? দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা কাঁদতে কাঁদতে। স্যারের ইউনিফর্ম, স্যারের ডায়েরি, স্যারের চশমা সব পেয়েছেন তো ঠিকঠাকভাবে? প্রেরণা এবারও মাথা নাড়ায়। ইহান বলে, আমার কারো সান্ত্বনা প্রয়োজন ছিল না। আমার অসহ্য লাগতো তাদের নাম শুনলেও, যাদের বাঁচাতে গিয়ে আমার হাজবেন্ড শহীদ হয়েছেন। এত মহানুভবতা ছিল না বেঁচে ওই সময়টাতে আমার মাঝে। আর এখন আমি আপনার সামনে বসে, এখন কি রাগ লাগছে আমার উপর? আমি ওই একজন ছিলাম যাকে বাঁচাতে গিয়ে আপনার হাজবেন্ড শহীদ হয়েছে। ইহানের কণ্ঠে ফুটে উঠেছে ওর নিদারুণ অসহায়ত্ব। প্রেরণা ভেজা চোখে লোকটাকে দেখছে। পরপর দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ নেই কারো উপর, আল্লাহ আপনার হায়াতের মালিক, রাগ কেন হব? ইহান মাথা নিচু করে দিয়ে দম ফেলে। মলিন হেসে বলে, স্যার সবসময় আপনার কথা বলতেন। স্যার বলতেন স্যার খুব লাকি আপনাকে পেয়ে। তবে কি জানেন, আপনার মতো লাকি এই পৃথিবীতে কেউ নেই যে স্যারের মতো লোকের সান্নিধ্য পেয়েছিল জীবনের একটা অংশে। একটা অংশে? উনি হাজবেন্ড আমার, এখনো তো আমি ওনারই বউ। ভীষণ আবেগী হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঘোরের মাঝে প্রেরণা বলে দিল। ইহান ওর উদাস চোখ দুটো ভদ্রমহিলার নীল চোখে রাখে। নিজের ভাগ্যের পরিহাসে সে আবারও ম্লান হেসে অস্ফুটে বলে, জি, আপনি স্যারের বউ? উনি শেষ সময়ে কিছু বলেছিলেন? কোনো কথা বলতে পেরেছিলেন? আকুল হয়ে জানতে চাইল প্রেরণা। ইহান মাথা ঝাঁকায়। বলেছিলেন তাজওয়ার আমার উপর ও যেন রাগ না রাখে। শাড়ির আঁচল খামচে ধরে প্রেরণা কাঁদতে থাকে ফুপিয়ে। ইহান উঠে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে শুদ্ধকে ডাকতে শুদ্ধ ছুটে এসে ইহানের কোলে চড়ে। ওর দুই গালে আবার চুমুখে ইহান বলে, তোমার মাম্মার ফোন থেকে আমাকে কল করো, বলো যে মাম্মা অসুস্থ, একটু যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। শুদ্ধ তাই করলো। ইহান আবারও প্রেরণার মুখোমুখি বসলো। কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে বলল, আপনি স্যারের নীলিমা। কি আশ্চর্য, নতুনভাবে আপনার সাথে পরিচয় হয়, খুব ভালো লেগেছে প্রেরণা। আমি আমাদের এই পরিচয় জীবনে ভুলবো না, জীবনেও না। কথাটা বলেই উঠে দাঁড়ায় ইহান। সে টের পাচ্ছে তার বুকটা পুড়ছে। কার উপর হচ্ছে জানে না, তবে তার ভীষণ রাগ হচ্ছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে ইহান। দরজা টানলো শব্দ করে। বিকট শব্দে কাঁপল প্রেরণা। ঘোলাটে চোখে সেদিকে চেয়ে রইল। শেহার বিয়ের শপিং এর আলোচনা নিয়ে ব্যস্ত ছিল সবাই। রাত 11টা পর্যন্ত চলছিল ওদের আলাপন দোতলার লিভিং রুমে। বাড়িতে ঢুকে ক্লান্ত পায়ে ইহান দোতলায় উঠতেই ঋতু চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? মুখের এ কি হাল?
ইনুর শ্বশুর বাড়িতে কতক্ষণ ছিলিস? বিকেল থেকে ফোন ধরিসনি কেন? খাবি? ভাত বাড়বো? ইহান জবাব না দিয়ে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগায়। ইরফান মির্জার ইসি একে অপরের মুখ দেখছে বড় দাদানের কাণ্ডে। এক ফাঁকে দূরে গিয়ে ইরফান ইনুকে কল করে। কি রে, তোর বড় ননদের কাছে গিয়েছিল বড় দাদান, আসার পর দেখি মুখ অন্ধকার। কি হয়েছে জানিস? জানি না তো দাদান, বাড়িতে এসেছি শুদ্ধর কল পেয়ে। আপু নাকি অসুস্থ, এসে দেখি খুব মাথা ব্যথা, কাঁদলে চোখ মুখ ফুলে গেলে যেমন দেখতে লাগে অমন লাগছে। কল কাটে ইরফান। কিছুই বুঝতে পারছে না সে, এদের মধ্যে হচ্ছেটা কি আসলে। রাতে খাবারটা ইহান খায়নি, সবাই যে যার মতো শুয়ে পড়লেও আলো ঘুমায়নি। বিকেলে ঘুমিয়েছে বলে এখন রাত জাগছে। পায়চারি করতে করতে ইহানের ঘরের বাতি জ্বলছে দেখে সে এগিয়ে গিয়ে দরজায় নক করে। কিছুক্ষণ পরই দরজা খুলে ইহান আলো বিমূঢ় হয়ে ছেলেকে দেখে হঠাৎ ভীষণ উদ্বিগ্ন হয়ে বলে, হয়েছেটা কি? তুই এমন করছিস কেন? গায়ের পাঞ্জাবিটা অব্দি বদলায়নি ইহান। আলো বলল, দাঁড়া, ঋতুকে ডাকছি, ও কান্নাকাটি শুরু করলে ঠিক বলবে। ইহান হাত ধরে টেনে ধরে বড় মায়ের, নিচু গলায় বলে, অযথা টেনশন করে ডেকো না, তুমি বসো। আলো বসলো সোফাতে। ইহান হঠাৎ বাচ্চাদের মতো আলোর কোলে মাথা রেখে মেঝেতে বসে পড়ল। চমকে উঠে আলো, অবাক বিস্ময়ে ইহানকে দেখে অস্ফুটে বলে ওঠে, হয়েছে কি? তোর হয়েছে কি? দীর্ঘ সময় পরেও বুকটা হাহাকার করে উঠল ইহানের। বলে ওঠে, বড় মা, ইহান তেজর মির্জা যদি অন্য জিনিস নিয়ে নেয় সেটা কেমন দেখায় বলো? এর পেছনে 1000টা কারণ থাকুক, 1000টা সৎ উদ্দেশ্য থাকুক, দিন শেষে ওই লোকটা যদি আমাকে বলে বেইমানি করলে আমি কি জবাব দেব? আলো বুঝতে পারছে না কিছু। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, জিনিসটা কি? লোকটাকে? ইহান জবাব দেয় না, উল্টো ছটফট করে বলে ওঠে, কেউ বুঝতেই চায় না জিনিসটা আমারও বহুল কাঙ্ক্ষিত। জিনিসটা পেলে আমি খুব যত্নে রাখবো, জিনিসটা নিরাপদে থাকবে, এটা কেউ বোঝে না। সবাই শুধু বলবো এই দেখ কাণ্ড জ্ঞানহীন ইহান তাজওয়ার মির্জা, বেইমান একটা। মেঘলা দুপুরের হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমুনির মতো আসছিল প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধর স্কুলের সামনে। আজ মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধর, এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে। শ্রেয়াকে উঠিয়ে নিয়ে যাবে আজ তার শ্বশুর বাড়ি থেকে। ইনু, প্রীতম আর মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধর পরীক্ষা শেষ হওয়ার জন্যে। ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মনস্থির করেছে। দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসবে সে জো নেই। স্থান সংকুলনের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকাও কষ্টের হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে 2-1 করে, এরাও সম্ভবত গার্ডিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা। সত্যি বলতে সে বারবার চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণী জীবন, অথচ এই তাকে একা হাতে শুদ্ধর বাবা এবং মায়ের কাজগুলি করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সবসময়। কিন্তু প্রেরণা জানে প্রেরণার বিরক্তি আসছে রোজ রোজকার এই দায়িত্বে, জীবনের তেতো স্বাদ কমাতে। তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনো যখন সে দৃশ্য দেখছিল, দৃশ্যটা কল্পনাতে। হুট করে সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধবধবে সাদা আটশাট পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে। আতকে উঠে প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়। তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে হুটহাট আসা এই নোংরা চিন্তাভাবনাগুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে, ছি ছি ভদ্র মহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা? মরে গিয়েছে বলে আরেক পুরুষকে নিয়ে বাসনা সাজাও? প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনেই সাফাই গায় নিজের। বিশ্বাস করুন, আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না, এগুলো কিছুই। এর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো আমি কল্পনার প্রেরণার গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনায় হুট করে। বাস্তবে বা কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়, আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দে প্রেরণার ঘোর কাটে, মুখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ। 3-4 দিন পেরিয়েছে ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটা অদ্ভুত কাকতালীয় ঘটনায় 2 বাড়ির প্রত্যেকেই বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখেছে, কথা বলেছে, প্রেরণার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই লোকটা যেন 3 দিনের জন্য ভ্যানিশি হয়ে গিয়েছেন। একটা অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধ বোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে। সে চায় না এমনটা, কিন্তু এসব কথা বলার জন্য সময় সুযোগ সে পায়নি। নয়তো প্রেরণা কথা বলতো লোকটার সাথে।
প্রেরণার ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াসিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজোয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধ বোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে বেরোনো না। পুরুষালী কণ্ঠের ডাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তার গিয়ে আছে রিকুর বাবা উনি ব্যবসায়ী জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমন আছো বেরোনা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের খাতিরে সহ্য করতে হয়, নয়তো প্রেরণা মাঝে মাঝে ওনার মুখের উপরে বলতে ইচ্ছা করে, আমাকে প্রেরণা নয় ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে প্রেরণা বলে, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটার উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক স্মার্ট একজন ভদ্রমহিলা। হাসিতেই দম আটকে দেয় যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভেতরে ভেতরে এর শ্বাস ফেলে জিহাদুল। বাড়ির বউগুলো কেন এত মেরমেরে হয়? কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মুছে। জিহাদুল এই দৃশ্যেও অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলুন গাড়িতে বসবেন আমার। শ্রদ্ধ আর রিকু তো একসাথেই বেরোবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।